আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শ্যামনগরে জমি দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, আটক ৪। এদিকে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হল নির্বাচন, বলছেন মেজর হাফিজ। জানাবো কসমেটিক পরিবর্তন নিয়ে মানুষের ভাগ্যে উন্নয়ন সম্ভব নয়, বলছেন মঈন খান। ভাড়া না পেয়ে তালা দেন বাড়ির মালিক, পুলিশ এনে খোলা হলো গণ অধিকার কার্যালয়ের তালা। এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকারের উপর শেখ হাসিনা সরকারের ছায়া দেখছেন আনু মোহাম্মদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শ্যামনগরে জমি দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, আটক ৪। সাতক্ষীরার শ্যামনগরে বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, রামজীবনপুর গ্রামের আব্দুল গফুর সর্দারের ছেলে শাহজাহান দীর্ঘদিন ধরে কোয়াতলার একটি জমি দখল করে রেখেছিলেন। সম্প্রতি উচ্চ আদালতের রায় নিজেদের অনুকূলে আছে দাবি করে সোহেল রেজা ফরেজের পরিবার জমিটি দখল নেয়। শাহজাহান একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশা যোগে বহিরাগত দিয়ে নিয়ে জমি পুনর্দখলে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে গুলিতে ৫ জন আহত হন। গুলিবিদ্ধ আব্দুল মালেক গাজীর ভাগ্নে আরিফুল ইসলাম বলেন, জমির সব কাগজপত্র আমাদের অনুকূলে, কিন্তু বিগত সরকারের সময়ে আওয়ামী লীগ নেতা শাহজাহান আমাদের জমি দখল করে রেখেছিলেন। তিনি অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে জমিটি আবার দখলের চেষ্টা করেন। অন্যদিকে আটক আশরাফুল ইসলাম দাবি করেন, জমিটি আমাদের, মালেক গাজী ও তার লোকজন জোর করে দখল করে রেখেছেন। আমরা জমি উদ্ধারে গেলে স্থানীয়রা হামলা চালায়। কে গুলি করেছে তা জানি না। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তদন্ত চলছে। গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হল নির্বাচন, বলছেন মেজর হাফিজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হল সুষ্ঠু নির্বাচন। তিনি বলেন, পিআর পদ্ধতিতে ভোট হবে নাকি আনুপাতিক হারে আসন বণ্টন হবে, তার জন্য কেউ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে জীবন দেয়নি। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা, আর গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হল নির্বাচন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এখন যারা ক্ষমতার মোহে পড়ে গেছেন, এখন তারা শুধু ঘুরিয়ে পেঁচাচ্ছেন। সহজ পথ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সাধারণ জনগণ এলাকায় নেতা হিসেবে তাকে চান, যাকে তারা চেনেন, সবসময় তাকে পাশে পাবেন। কিন্তু শুধু মার্কা দিয়ে তাকে যে কিভাবে চিনতে পারবেন? পিআর পদ্ধতিতে দেখা যাবে ভোলায় যে সংসদ সদস্য হবে তার বাড়ি কুড়িগ্রামে। বিএনপির এ নেতা বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে পরাজিত করেছি। বিপ্লবে যারা জীবন দেন, বিপ্লবের পর তাদের মূল্যায়ন করা হয় না। অনেক লোক কোথা থেকে গজিয়ে আন্দোলন সংগ্রামের সব কৃতিত্ব নিয়ে নেয়। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৮১,০০০-এর মতো, আর এখন মুক্তিযোদ্ধার সংখ্যা ২.৫ লাখ। এর কৃতিত্ব আওয়ামী লীগের। তারা যখনই ক্ষমতা এসেছে তখনই আত্মীয়স্বজন সহ সবাইকে মুক্তিযোদ্ধা বানিয়েছে। কসমেটিক পরিবর্তন দিয়ে মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব নয়, বলছেন মঈন খান। কসমেটিক পরিবর্তন দিয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, প্রকৃত পরিবর্তনের জন্য প্রথমে মানুষের অন্তরে পরিবর্তন দরকার। মঈন খান বলেন, আমরা পরিবর্তন চাই, কিন্তু আমাদের মনে রাখতে হবে পরিবর্তন শুধু পরিবর্তনের জন্য নয়, কোনটা বিভেদ সেটাও খেয়াল রাখতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের পথকে দীর্ঘায়িত করলে দেশের মানুষ আবার জেগে উঠবে বলে মন্তব্য করেন আব্দুল মঈন খান। তিনি বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে বাংলাদেশের সব গণতন্ত্রকামী মানুষ এবং রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করেছে, সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে? দীর্ঘ ১ বছরে হয়নি। কেন হয়নি? আমরা তো অতীতে উদাহরণ দেখেছি। ৯০ দিনের ব্যবধানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমাদের চোখের সামনে সেই উদাহরণ আছে। তাহলে কি আমরা সেই প্রশ্ন করতে পারি না, দীর্ঘ ১ বছরের ব্যবধানে কেন আমরা উত্তরণ করতে পারিনি? আজকে আমাদের জবাবদিহি করাও প্রয়োজন আছে। তিনি বলেন, আমার মাঝে মাঝে মনে হয় নতুন বন্দোবস্ত আবার যেন চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত না হয়ে যায়। আমরা পরিবর্তন চাই, তবে সব পরিবর্তন কিন্তু পরিবর্তন নয়। ১/১১ এর সময় ঢাকা শহরের প্রত্যেক জায়গায় একটি গোষ্ঠী ব্যানার ফেস্টুন করেছিল, সবকিছু বদলে দাও, পাল্টে দাও। পৃথিবীর সবকিছু বদলে দেওয়া যায় না, পাল্টে দেওয়া যায় না, সেটা আমি তখনও বলেছিলাম। বিভেদ কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, অন্যথায় আমাদের সেই সব প্রচেষ্টা ভুলে পরিণত হবে, এবং তাই হচ্ছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অতীতে ৩ মাসের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করেছে, অথচ গত ১ বছর পরও কোনো নাগরিক এখনো পর্যন্ত আস্থা রাখতে পারছে না।
কোথায় কোন পরিবেশে অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন করতে পারবো কিনা, পুরো জিনিসটা এভাবে ছড়িয়ে ফেলবে বর্তমান সরকার, সেটা বুঝতে পারেনি। বৈষম্য তো বিলোপ হয়নি, বৈষম্য ছড়িয়ে পড়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কথা সবাই বললেও কেউ শহীদদের ধারণ করছে না বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, জুলাইয়ের গল্প অনেকটা ৭১-এর গল্পের মতো হয়ে যাচ্ছে। সবাই বলছে কিন্তু শহীদদের কেউ ধারণ করছে না। এসব চিহ্ন দেখলে মনে হয় প্রকৃতপক্ষে নতুন বন্দোবস্ত হচ্ছে না। ফ্যাসিবাদী সময়ের নির্যাতন দেশের রাজনৈতিক দলগুলোকে সুসংগঠিত করেছিল উল্লেখ করে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, যদিও জুলাই পরবর্তী সময়ে আমরা সেই কঠিন সময়ের কথা ভুলে গিয়েছি। এখন সবাই মাস্টারমাইন্ড হতে চায়। তাই বলতে চাই, ইতিহাস থেকে আমাদের বুঝতে হবে, যারা মাস্টারমাইন্ড হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন ভবিষ্যতে যেন আপনাদের ভিলেন হতে না হয়। ভাড়া না পেয়ে তালা দেন বাড়ির মালিক, পুলিশ এনে খোলা হলো গণ অধিকার কার্যালয়ের তালা। দলীয় কার্যালয়ে তালা দিয়ে রেখেছিলেন বাড়ির মালিক। এরই মধ্যে আগামী ৯ আগস্ট দলের প্রধান নুরুল হক নূর রাজশাহী আসতে চেয়েছেন, দলীয় কার্যালয়ে যেতে পারেন। এই অবস্থায় পুলিশের সহযোগিতায় রাজশাহীতে খোলা হয়েছে গণ অধিকার পরিষদের কার্যালয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর মহানগরীর দড়িখড়বোনা এলাকায় ৩ তলা একটি বাড়ি, ২য় তলায় গণ অধিকার পরিষদের রাজশাহীর কার্যালয় খোলা হয়। বাড়ির মালিক বলেছেন, খেলোয়াড়রা থাকবেন বলে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। কয়েক মাস পর তারা দেখেন সেখানে রাজনৈতিক দলের সাইনবোর্ড। অফিসে কেউ আসতেন না, তারা ভাড়াও পেতেন না। তাই জিনিসপত্র চুরির ভয়ে সম্প্রতি তারা বাড়িতে আগের তালার উপরে তালা মেরে দেন। এ সময় বাড়ির মালিক ফাতেমা আহমেদ বলেন, তিনি ৪ মাসের ভাড়া পাবেন, তাকে টাকা দিতে হবে। তবে গণ অধিকার পরিষদের নেতারা দাবি করেন ৪ মাস তারা কার্যালয় ব্যবহার করতে পারেননি, এজন্য ভাড়া দিতে পারবেন না। তবে তারা বিদ্যুৎ বিল দেবেন। উভয় পক্ষের আলোচনায় বাড়ির মালিককে কিছু টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ সময় সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চাইলে দলটির কয়েকজন নেতা বলতে থাকেন, এসব নিয়ে নিউজ করা যাবে না, এতে দলের বদনাম হবে। ফাতেমা আহমেদ জানান, বাচ্চু নামের এক ব্যক্তি বাড়ির ২য় তলা ভাড়া নিয়েছিলেন এই বলে যে এখানে খেলোয়াড়রা থাকবেন আর স্টেডিয়ামে প্র্যাকটিস করবেন। ৩০,০০০ টাকা জামানত দিয়েছিলেন। মাসিক ভাড়া ঠিক হয় ১৮,০০০ টাকা। কিন্তু ভাড়া দেওয়ার পর কোনো খেলোয়াড় আসেননি। হঠাৎ তারা বাড়ির সামনে রাজনৈতিক দলের সাইনবোর্ড দেখেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে বোয়ালিয়া থানার এসআই মিজানুর কোনো মন্তব্য করতে চাননি। গণ অধিকার পরিষদের রাজশাহীর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল বলেন, আগামী ৯ তারিখে আমাদের দলের প্রধান ভিপি নূর আসছেন। দলীয় কার্যালয়ে না থাকলে কেমন হয়, তাই পুলিশের সহযোগিতা নিয়ে তালা খুলেছি। আর ২ মাস সেখানে থাকবো, তারপর অন্য কোথাও অফিস খুঁজে নেব। অন্তর্বর্তী সরকারের উপর শেখ হাসিনা সরকারের ছায়া দেখছেন আনু মোহাম্মদ। বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ছায়া দেখছেন সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার যেভাবে পরিচালিত হচ্ছে তাতে আমরা অন্তর্বর্তী সরকারের উপর শেখ হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছি। সেই একই রকম স্বৈরতন্ত্র, একই রকম জনগণের উপর বিভিন্ন ধরনের নিপীড়ন, একই রকম বৈষম্যমূলক ব্যবস্থা টিকিয়ে রাখা হচ্ছে। সরকারের এই উল্টো যাত্রা চলতে থাকলে জনগণের দোহযাত্রা অবশ্যই অব্যাহত রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি। শহীদ মিনারের সমাপনী বক্তব্যে আনু মোহাম্মদ বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ইউনিট সরকারের প্রতি জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, একের পর এক সেই প্রত্যাশা ভঙ্গ করে এই সরকার ১ বছর পার করেছে। তিনি বলেন, যেভাবে সরকার পরিচালিত হচ্ছে তাতে আমরা অন্তর্বর্তী সরকারের উপরে শেখ হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৫টি বোয়িং বিমান কেনার চুক্তির করার সমালোচনা করেন আনু মোহাম্মদ। ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষতিকর ও অসম চুক্তি প্রকাশ্য বাতিল না করে সরকার ও তাদের ঘনিষ্ঠদের ভারতের আধিপত্য বিরোধী কথাবার্তাকে বাগাড়ম্বর বলে আখ্যা দেন তিনি। ট্রাম্প প্রশাসনের আরোপিত পাল্টা শুল্ক কমাতে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে গোপনীয়তা চুক্তি করেছে তারও সমালোচনা করে সাবেক এই অধ্যাপক বলেন, এই যে তৎপরতা চলছে এরা তো গণ অভ্যুত্থানের প্রত্যাশার বিপরীত যাত্রা। সরকার এই উল্টো যাত্রা যদি করতে থাকে তাহলে জনগণের দোহযাত্রা তো অবশ্যই অব্যাহত রাখতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।